মোহাম্মদ ইউনূস সাহেবের উপরে মানুষ যে আশা করেছিল যে উনি অনেক কিছু করতে পারবেন দেশে এবং দুনিয়াতে, এই দেশ একদম ভরিয়ে দিতে পারবেন, সবকিছু মিলিয়ে সমৃদ্ধিতে ভরিয়ে দিতে পারবেন। এখন দেখা গেল ওই গ্রামে একটা কথা আছে, এক বউ সাল্লাম আমি চাউল খাওয়ানোর ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে দিলে। তার নাম ইউনূস সরকার। আগের সরকারের সময়ে যে বাজার মূল্য ছিল, এখন বাজার মূল্য শুনলে মাথায় এমন ব্যথা ধরে, ঔষধ কিনতে গেলে সেই ট্যাবলেটের দাম শুনলে আরো ডাবল মাথা ধরে। এবং এই দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, কোনো ধরনের নেতৃত্ব নাই, কোনো ধরনের বিপদে পড়লে আপনি কোথায় যাবেন, কার কাছে বলবেন সেটা নাই। সবার মরালিটি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে পুলিশ একটা মামলা নিতে একটা ধমক দিলে পরে পুলিশের এমন একটা অবস্থা হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সিভিল প্রশাসন কোথায় কিভাবে আসে, এটা আমার এই ৭৭ বছরের জীবনে এই ধরনের সিভিল প্রশাসন আমি দেখিনি। তাহলে কি অ্যাডভোকেট রহমান, আমি কি একটু আপনাকে এই প্রশ্নটা, মানে আপনি যে প্রবাদ, আমি আপনার প্রশ্নটা উত্তর দিচ্ছি। আমি আরেকটা প্রশ্ন একটু যোগ করে নেই যে আপনার কি মনে হচ্ছে যে এই আপনি যে প্রবাদটার কথাও বললেন যে এক বউ আর পরের বউয়ের প্রসঙ্গ দিয়ে যে প্রবাদটার কথা বললেন, মানে আগের বউই কি ভালো ছিল, এরকমই কি একটা ব্যাপার যে এখন আরো দ্রব্যমূল্য বেড়ে গেছে, এখন আইন শৃঙ্খলা আরো অবনতি হয়েছে? খারাপ ছিল। আমি বাজার মূল্যের ব্যাপারে কথাটা বলছি, শুধু বাজার মূল্যের ব্যাপারটা, আমি অন্য প্রেক্ষাপটে বাজার মূল্যের ব্যাপারটা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা আগে আরো খারাপ ছিল। গুম হইতো, ধরে নিয়ে যাইতো, এখন ধরেও নিয়ে যায় না, গুমও করে না। কিন্তু এখন মানুষের মধ্যে হতাশাটা চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে। আমি যে কারণে কথাটা বলছি, এর মধ্যে আবার দেখা যাচ্ছে ৩ জন আমাদের ছাত্র নেতা যারা ছিলেন তারা এখানে উপদেষ্টা হয়েছে, তারা ভিতরে এবং বাহিরে দুই জায়গাতে খেলার চেষ্টা করছে। তারা ফুটবলও খেলে, আবার ক্রিকেটও খেলে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন ব্যাপারে উৎসাহিত করে, রাজনৈতিক দল গঠন করার তাদেরকে উৎসাহিত করে, আবার নিজেরা এখানে মন্ত্রিত্ব করে এবং সমস্ত মন্ত্রণালয়গুলো তারা, মূল মন্ত্রণালয়গুলো তারা দখল করে বসে আছে। বিশেষ করে লোকাল গভর্নমেন্টের মতো একটা মন্ত্রণালয় একজন বাচ্চা মানুষ দখল করে, এত ব্যাপক একটা, এবং তারা সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অর্থাৎ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সরকারের ভিতর থেকেই খেলাটা শুরু হয়েছে। ১৩৬ জন লোক যে ৫ তারিখে যাত্রাবাড়ি থানা দখল করতে গিয়ে শহীদ হয়েছে, নিহত হয়েছে, যাই বলে মৃত্যুবরণ করছে, এরা কারা? এদের 95% বিএনপি নেতা কর্মী। কাজে এটা এত বাস্তবতাকে অস্বীকার করলে তো চলবে না। আমি সব করছি এক, আমি যে কারণে বলছি তারা এখন একটা দলীয় সরকারের মতো আচরণ করছে। কাজে আমাদের মহাসচিব যে কথাটা বলছেন অত্যন্ত সঠিকভাবে, যে ইলেকশন যদি সুষ্ঠু করতে হয় তাইলে ওই যে কোর্টে এখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা ফিরে আসছে, আইনটা ফিরে আসছে, সেই তত্ত্বাবধায়ক সরকার যারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ হবে, যারা নির্বাচনে দাঁড়াবে না, নির্বাচনে যাদের দল থাকবে না, কোন দলের প্রতি যাদের পক্ষপাতিত্ব থাকবে না, এই ধরনের যারা বাংলাদেশের ব্যক্তি বা ব্যক্তিত্ব আছেন তাদের মাধ্যমে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে অ্যাকর্ডিং টু দা ল অফ হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, যেটাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে করছে। এবং সেই ধরনের ইলেকশনের সময় একটা, এটা বলে নাই যে এখনই একটা সরকার হবে, ইলেকশনের সময় যদি ইউনূস সাহেবের সরকারের ভিতরের লোকজন ইলেকশন করতে চায় অথবা দল করতে চায় অথবা রাষ্ট্র ক্ষমতা পাইতে চায়, তাইলে তাদের পদত্যাগ করতে হবে। ইলেকশনের সময় নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। এ হলো কথাটা। উনি কিন্তু বলেন না এখনই একটা সরকার থাকতে হবে। আপনি দেখেন, আমি আজকেও পড়লাম, আপনি এই প্রশ্নটা করবেন আমার জানা আছে, কাজে আমি আজকেও পড়লাম যে ইলেকশনের সময় অবশ্যই আমিও দাবি করছি ইলেকশনের সময় একটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে। তারা এখন আর নিরপেক্ষ না। তাহলে ডক্টর ইউনূস সরকারকে পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে হবে, এমন? যদি তারা এই নিজেদেরকে নিরপেক্ষ পজিশনের সঠিকভাবে রাখতে বা নিতে না পারে, তাইলে তাই হলো আমাদের কথা। মানে কিভাবে আপনারা বুঝবেন যে নিরপেক্ষ পজিশনে সঠিকভাবে নিচ্ছেন বা নিচ্ছেন না? এভাবে বুঝবো, যারা বলে নাও অর নেভার মন্ত্রিসভায় থাইকা ৩১শে ডিসেম্বরের আন্দোলন সংগ্রাম বা ওই যে ডিক্লারেশনকে নাও অর নেভার বলে যারা পোস্ট দেয়, মেসেজ দেয়, তারা সরকারে থাকলে তো নাও অর নেভার হবে।
কাজে তারা থাকতে পারবে না। আচ্ছা, সমস্ত মানে রাজনৈতিক যদি আমি আরেকটু স্পষ্ট হই, আমি যদি আরেকটু স্পষ্ট হওয়ার জন্য প্রশ্ন করি আপনি আপনাকে। শুনেন, আমি স্পষ্ট করছি, আমার কথাটার মধ্যে গ্যাপ। আচ্ছা। সমস্ত রাজনৈতিক দলকে ইউনূস সাহেব ডাকবেন, সরকার ডাকবেন, ডাইকা বসবেন, বৈশা বলবেন এই ধরনের সরকার হবে নিরপেক্ষ, সমস্ত দল মত সহ সরকার সহ মিলে একটা নিরপেক্ষ সরকার হবে। যদি ইউনূস সাহেব পারে, উনি তো টাওয়ারিং পার্সোনালিটি, উনার ব্যাপারে আমাদেরও এখন পর্যন্ত প্রশ্ন ওইভাবে আসে নাই। যদি পারে আমরা তার অধীনেই করব। আমার কিন্তু দেয়ার মাস্ট বি এ এফেক্টিভ নিউট্রাল গভর্নমেন্ট। তাহলে কি প্রশ্ন শুধু ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে? মেইনলি ছাত্র উপদেষ্টা আছে, আরো আছে ভিতরে যারা ওই মনে মনে একরকম কাজ করে, আর এক রকম মানুষকে বুঝায় আর এক রকম। এদেরকে বলা হয় মুনাফেক। সরকারের ভিতরে মুনাফেকই আছে। তাহলে কি অবস্থানটা আপনাদের স্পষ্ট যে বিএনপি আসলে এই সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, অথবা এই সরকার থেকে অনেক উপদেষ্টাকে বের হয়ে আসার পরে একটা সরকার থাকবে, সেখানে নির্বাচন চায়? মানে যেই বর্তমান বা বিদ্যমান যে সরকার ব্যবস্থা আছে সেই অধীনে বিএনপি যাবে না নির্বাচনে, বা বিএনপি মানবে না? যাবে কি যাবে না সেই কথাটা এখনো বলে নাই। সমস্ত রাজনৈতিক দল বসে তত্ত্বাবধায়ক সরকার সহ, ইন্টারিম গভর্নমেন্ট সহ তত্ত্বাবধায়ক সরকার, এটা থাক আর একটা থাক, দেয়ার মাস্ট বি এফেক্টিভ নিউট্রাল গভর্নমেন্ট। বাস দ্যাটস অল। আমরা এটাকে এখন বলে নাই, বিএনপি প্রথম বলল, বিএনপি মহাসচিবের মুখ থেকে আমরা প্রথম শুনলাম, আর কোন দল তো বলে নাই তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে। আর কোন দল বলে কি বলে নাই বা বলবে কিনা সেটা তাদের ব্যাপার। বিএনপি বলেছে, এবং অন্য দল বলে কিনা একটু অপেক্ষা করেন, দেখেন না, এখন তো সময় যায় না। আচ্ছা, ডক্টর, আপনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূস তার উপরে এখনো মানে তিনি থেকে তত্ত্বাবধায়ক সরকার বা তিনি লিড করতে পারেন, কিন্তু তিনি তো শুরুতেই বলেছিলেন, তিনি যখন দায়িত্ব নেন তখনই তো তিনি বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাদের আহ্বানেই আমি দায়িত্ব নিয়েছি। তাহলে যদি ধরেন ছাত্ররা উপদেষ্টা থেকে চলেও যায়, ডক্টর ইউনূসও যদি থাকেন, ডক্টর ইউনূস তো শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা, তাহলে সেটাও বা কিভাবে নিরপেক্ষ বলে আপনারা বলবেন? এটা আমি বলবো, ডক্টর ইউনূস সাহেবকে আমি মাথার উপরে রেখেই বলবো, এটা হলো বড় মানুষের ছোট কথা বলেছেন উনি। ছাত্ররা ওনার নিয়োগকর্তা, এটা বড় মানুষের ছোট কথা। হয়তোবা ওনার রাজনৈতিক ভাবে ওনার অভিজ্ঞতা নাই বলে, বাস্তব অভিজ্ঞতা নাই বলে উনি ওই এই কথাটি বলেছেন। ওই অমুক মেন্টর, অমুক হইলো এটার কি মাস্টার মাইন্ড, এই কথাগুলো বড় মানুষের ছোট কথা হিসাবে মানুষ দেখে। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে এই কথাগুলো সঠিক নয়। আন্দোলনটা ছাত্ররা করেছে, ছাত্রদের পিছনে যদি জনতা না থাকতো, লাখে লাখে, যে গাজীপুর থেকে লাখে লাখে মানুষ আসছে উত্তরা হয়ে গণভবন পর্যন্ত, এরা কি ছাত্র? কতজন ছাত্র? আমার এই এত সত্য কথার দিবালুকের মতো সত্য কথাটাকে যারা অন্ধকারের দিকে টার্ন করায়, তাদেরকে আমরা কেমন করে বুঝবো যে তারা নিউট্রাল মানুষ, যে তারা নিরপেক্ষ? কেমনে বুঝবো? বা তারা সত্য কথা বলে? তারা তো শুধু ক্ষমতায় থাকার জন্য জিনিসটাকে জটিল করে, শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জিনিসটাকে জটিল করে। আমি তো বুঝলাম না, ওই যে এক বউ সারলাম আমি চাল খাওয়ানোর ডরে, আরেক বউ দেখি আমি ধানে চাউলে গিলে। হাসিনা তো যেভাবে ইচ্ছা 18-15 বছর রয়েছে, একটা ইলেকশন করছে 153 জন নন ইলেক্টেড, আর একটা ইলেকশন করছে নিশিরাইতে, আর একটা ইলেকশন করছে আমি আর ডামি। এরা তো এই দিকে, এদের মনটাও তো এই দিকে আছে মনে, শুধু যে কোনো ভাবে ক্ষমতায় থাকা। কাজেই আমরা এই জিনিসটা আমরা ফিল করতেছি, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এই জিনিসটার থিসিসও আমরা বুঝতে পারতেছি, কিন্তু প্র্যাকটিসে এখন পর্যন্ত যাচ্ছি না, শুধু কথাগুলোই বলে যাচ্ছি। জি, প্র্যাকটিসে কখন যাবেন? সরি, মানে আপনি বলছেন যে থিসিসে আছেন এখনো পর্যন্ত, প্র্যাকটিসে যাচ্ছেন না, মানে প্র্যাকটিসে যাওয়ার পরিকল্পনা আছে কি? গেলে কখন যাবেন প্র্যাকটিসে? দেশের জন্য যে কোনো জায়গাতে যেতে হয়, দেশের ভালোর জন্য, সে কোনো জায়গায় সেই জায়গাতেই বিএনপি যাবে। জি,
মানে প্র্যাকটিসে যাবারও একটা মানে পরিকল্পনা বা চিন্তা ভাবনা হয়তো আপনাদের আছে। আমি একটু এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে নিরপেক্ষতার যে প্রশ্নটা সরকারের কাছে বা সরকারের দিকে যে প্রশ্নটা আপনারা করছেন, সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। এটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, একটা বড় স্ট্যাটাস, আমি শুধুমাত্র একটা লাইন দেখলাম। আসিফ মাহমুদ আর একজন ছাত্র উপদেষ্টা তিনিও বলছেন যে বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় পদে নিয়োগে চাপ প্রয়োগ করেছে, আইজি পরিবর্তনের সময় চাপ প্রয়োগ করেছে বিএনপি, স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তার যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি, এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, নির্বাচন কমিশনে সবখানেই। তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই শঙ্কা থাকে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর। মানে আসিফ মাহমুদও বলছেন, বিএনপির উপরে অভিযোগ করে বলছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় অ্যাটর্নি জেনারেল, আইজি নিয়োগ, বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন। তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আস্থা রাখবে কিভাবে? বিএনপির দিকেই বরং নিরপেক্ষতাহীনতার একটা অভিযোগ আসছে আর কি, বিএনপিরই চাপ প্রয়োগের অভিযোগ আসছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি, জাতি খুব একটা সংকটপূর্ণ মুহূর্ত পাস করছে, অতিবাহিত করছে। আমি তাদেরকে বলবো না, আমার কথাটা হলো যে ওই যে যারা মন্ত্রিসভা বা কি উপদেষ্টা সভা, এটা বলতে আমি মন্ত্রিসভায় বলে যাই কারণ আমি খুব বাংলা খুব ভালো জানি না, মন্ত্রিসভাটাই বললাম। মন্ত্রিসভায় যে সব যুবকরা আছে এরা এখনো যুবক হয়ে উঠে নাই, এদেরকে আমি তরুণ বলবো। আর আমি বলি আমার ছেলে, কারণ আমার বড় ছেলের বয়স 44 বছর, আমার নিজের বড় ছেলের বয়স 44 বছর, আমার বয়স 77, এদেরকে আমি ছেলে হিসাবে দেখি। আমি একবার বলেছিলাম যে ভারতের একজন বিখ্যাত নেতা ছিলেন, তার নাম মৌলানা আবুল কালাম আজাদ। উনি 22 বছর বয়সে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট একবার হয়েছিলেন। ঠিক তার 25 বছর পরে গিয়ে 1945 সনে আবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করেছিল, আগে যে প্রেসিডেন্ট আপনি ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, আগে আমার বুদ্ধি ছিল, বয়সের কারণে বুদ্ধি টুদ্ধি সব ছিল, কিন্তু আমার অভিজ্ঞতার জ্ঞান ছিল না। এখন আমি অভিজ্ঞতায় পরিপূর্ণ, আমার জ্ঞান হয়েছে আমার বয়সের কারণে। রাজনীতিতে শুধু বুদ্ধি আর সুন্দর সুন্দর কথা বলাটাই সবকিছু না। রাজনীতি সঠিক সিদ্ধান্ত নিতে হলে তার অভিজ্ঞতা লাগবে। একটা ছেলে 1 বছর পলিটিক্স করে নাই, 2 বছর পলিটিক্স করে নাই, সে বাংলাদেশের মতো একটা দল বিএনপি যে ইলেকশন হইলে আল্লাহর রহমতে মেজরিটি পায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর রহমত বললাম আমি কথাটা, সেই দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর 90% মানুষ যাকে মনে করে বাংলাদেশের সে হইলো ভালো মানুষ, ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর সেই লোকের কথা যে ধরনের উত্তর তারা দেন, ওই আমি তাদেরকে বলছি না, গ্রামে আরেকটা কথা আছে, এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে, আমি ফজলুর রহমানকে। এটা আমি মনে করি তারা যা ইচ্ছা তা বলতে পারে, এরা স্বপ্ন দেখতেছে এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি আপনাকে বললাম, এটা হোক আমার ছেলের স্বপ্ন, দুঃস্বপ্ন হোক, এটা আমি চাই না, কিন্তু এরা যে পথে যাচ্ছে এটা কিন্তু দুঃস্বপ্নের পথ। সেই দুঃস্বপ্নের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বললো, তারা উত্তর কি দিল? আমি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার চাইলে পরেই তারা বলবে তারা 111 দিকে যাচ্ছে। 111 সময় ওর বয়স কত ছিল? 111 হয়েছে 2007 সনে, এটা হলো 2025 সন। কত বছর হইলো? আপনি 18 বছর। এই ছেলের বয়স 23 বছর, তখন তার বয়স কত ছিল? আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে।